আজ থেকে নিজের প্রতি প্রতিজ্ঞা এত কঠোর করো যেন কোনো ঝোড়ো হাওয়া তোমাকে নাড়াতে না পারে। যখনই ক্লান্তি আসবে, যখনই মনে হবে আর পারছি না, তখনই মনে করিয়ে দাও, আমি তো সেই সাধারণ ভিড়ের অংশ হতে আসিনি যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। প্রতিটি সকাল তোমার জন্য এক একটি নতুন যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধের তুমিই একমাত্র সেনাপতি। নিজের আলস্যকে হত্যা করো, নিজের অজুহাতগুলোকে চিরতরে কবর দাও। অজুহাত কেবল দুর্বলরাই দেখায়, আর বিজয়ীরা দেখায় তাদের ক্ষতচিহ্ন, যা তাদের লড়াইয়ের প্রমাণ। আজ থেকে নিজেকে বলো, আমি পারবো, আমি থামবো না, আমি জিতবই। যত কষ্টই হোক, আমি এই জীবনকে পরিবর্তন করবই। আমি থামার জন্য শুরু করিনি, আমি সাকসেস হবই, যত পরিশ্রম হোক না কেন। আমি থামার জন্য এই লড়াই শুরু করিনি, আমি প্রতিদিন হার্ডওয়ার্ক করব। যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব জীবনের সঙ্গে। বাস্তবতাকে আমি পরিবর্তন করবই, আমার জীবনকে আমি পরিবর্তন করবই। আমি নিজেকে একটা ব্র্যান্ড বানাবো, যেটা শুধু আমি নিজেই হব। আমি নিজেকে এমন করে গড়ে তুলব যে আমি কখনো থামবো না, যতই বাধা আসুক। আজকের এই প্রতিটি কথা বদলে দেবে তোমার জীবন, যদি তুমি কথাগুলোকে সিরিয়াস মনে করো। আজকের এই কথাগুলো শুধু তোমাকে বলছি। এই কথাগুলো কোনো স্কুল বা কোনো বইয়ে পাবে না। এই কথাগুলো কোনো টিচার তোমাকে বলবে না, কোনো প্রাইভেট সেন্টারে বলবে না। এই কথাগুলো শুধু আমি তোমাকে বলছি। তাই প্রতিটা কথা গুরুত্ব সহকারে শোনো, একটা কথাও মিস করবে না। এবং বাস্তব উদাহরণ দেখো, এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলিয়ে নাও। আয়নার সামনে দাঁড়াও এবং নিজের চোখের দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বলো, এই শরীর, এই মন আর এই আত্মা কোনো সাধারণ জীবন কাটানোর জন্য পৃথিবীতে আসেনি। তোমার ভেতরের যে আগুন, তাকে নিভে যেতে দিও না। যখন চারপাশের মানুষ তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না, যখন পরিস্থিতি তোমাকে বাধ্য করবে হাঁটু গেড়ে বসে পড়তে, ঠিক সেই মুহূর্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলো, আমার গল্পটা আমি নিজেই লিখব, আর সেই গল্পের শেষটা হবে এক মহাকাব্যিক বিজয়। টমাস আলভা এডিসনের কথা ভাবো। তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন, তখন তিনি এক বা দুবার নয়, প্রায় 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। মানুষ তাকে পাগল বলেছিল, উপহাস করেছিল, কিন্তু তিনি নিজেকে প্রতিদিন বলতেন, আমি থামার জন্য শুরু করিনি। প্রতিটি ব্যর্থতা তাকে থামিয়ে দেয়নি, বরং তাকে শিখিয়েছে কিভাবে আরেকটি ভুল এড়ানো যায়। আজ তোমার জীবনের ব্যর্থতাগুলো যদি তোমাকে গ্রাস করতে চায়, তবে এডিসনের সেই অদম্য জেদকে নিজের ভেতরে ধারণ করো। নিজেকে বলো, আমি 10,000 বার হারলেও 10,001তম বারে উঠে দাঁড়াবো এবং পৃথিবীকে আলো দেখাবো। বাস্তবতা কখনো কারো জন্য সাজানো থাকে না, তাকে নিজের হাতে সাজিয়ে নিতে হয়। তুমি যদি আজ ভাঙা ঘরে শুয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছো, তবে জেনো, ইতিহাস কেবল তারাই তৈরি করে যাদের শুরুটা শূন্য থেকে হয়েছিল। আব্রাহাম লিঙ্কনের জীবনকে নিজের চোখের সামনে নিয়ে এসো। দারিদ্র্যের মধ্যে জন্ম, মায়ের মৃত্যু, ব্যবসার ব্যর্থতা, একের পর এক নির্বাচনের শোচনীয় পরাজয়। একটি মানুষের জীবনে আর কতটুকু বিপর্যয় আসতে পারে? সাধারণ কোনো মানুষ হলে হয়তো আত্মহত্যার পথ বেছে নিত, কিংবা ভাগ্যের দোহাই দিয়ে সাধারণ এক কোণে লুকিয়ে থাকত। কিন্তু লিঙ্কন থেমে যাননি, কারণ তিনি জানতেন, পরাজয় মানেই শেষ নয়, পরাজয় হলো ঘুরে দাঁড়ানোর এক একটি নতুন সিঁড়ি। তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছিলেন যে জেদ যদি রক্তের মধ্যে মিশে থাকে, তবে ভাগ্যকেও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। স্টিভ জবসের জীবনের দিকে তাকাও। নিজের তৈরি কোম্পানি থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। যে অ্যাপলকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলেছিলেন, সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? বুক ফেটে কান্না আর চরম বিষণ্ণতা তাকে গ্রাস করতে পারত। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি দমে যাননি, তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন। তিনি নেক্সট এবং পিক্সার তৈরি করে আবার প্রমাণ করেছিলেন যে ব্র্যান্ড কোনো কোম্পানির নামের মধ্যে থাকে না, ব্র্যান্ড থাকে মানুষের মেধা আর অদম্য ইচ্ছা শক্তির ভেতরে। পরবর্তীতে অ্যাপল তাকে আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়। একেই বলে ব্র্যান্ড। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন যারা আজ তোমাকে অবহেলা করছে, তারা একদিন তোমার সাথে 5 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বাধ্য হয়। তোমার রক্তের প্রতিটি ফোঁটায় আজ থেকে শুধু একটিই শব্দ প্রতিধ্বনিত হোক, পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতিভা তোমাকে কেবল শুরুর লাইনে দাঁড় করাতে পারে, কিন্তু কঠোর পরিশ্রম তোমাকে বিজয়ের শেষ রেখাটি পার করাবে। লিওনেল মেসির কথা মনে করো। ফুটবলের জাদুকর বলা হয় তাকে, কিন্তু তার শৈশব কি সহজ ছিল? গ্রোথ হরমোনের ঘাটতি ছিল তার শরীরে, যার চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য তার পরিবারের ছিল না। কিন্তু ফুটবল মাঠের প্রতি তার যে একাগ্রতা, তার যে নিরলস হার্ডওয়ার্ক, তা তাকে দুনিয়ার সমস্ত প্রতিবন্ধকতা ডিঙিয়ে যেতে সাহায্য করেছে।
তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেছেন। যখন বাকিরা ঘুমাতো, তিনি তখন নিজের পায়ের জাদু নিখুঁত করছিলেন। আজ তুমি যদি ভাবো তোমার কাছে সম্পদ নেই, সুযোগ নেই, তবে মেসির সেই ছোটবেলার লড়াইয়ের দিকে তাকাও। তোমার সুযোগ তোমাকে তৈরি করে নিতে হবে। কেউ তা থালায় সাজিয়ে দেবে না, তোমার সামনে এনে দেবে না। বাস্তবতা খুব কঠিন, খুব নির্মম। সমাজ কেবল সফল মানুষের পায়ে সালাম ঠোকে, ব্যর্থ মানুষের কান্নার কোনো মূল্য এই দুনিয়ায় নেই। তাই কাঁদবে না, নিজের চোখের জলকে আগুনে রূপান্তরিত করো। সেই আগুন দিয়ে পুড়িয়ে খাক করে দাও তোমার সমস্ত দুর্বলতাকে। জে.কে রাউলিংয়ের জীবন থেকে শিক্ষা নাও। এক চরম দারিদ্র্য, ডিভোর্স, কোলের শিশুকে নিয়ে বেঁচে থাকার এক তীব্র সংগ্রাম। 12টি প্রকাশনা সংস্থা তার হ্যারি পটার বইয়ের পাণ্ডুলিপি প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল এই আবর্জনা কেউ পড়বে না। কিন্তু রাউলিং নিজের উপর বিশ্বাস হারাননি। তিনি জানতেন তার লেখার শক্তি কতটা। আজ সেই হ্যারি পটার বিশ্বজুড়ে এক অনন্য ইতিহাস। যারা তাকে ফিরিয়ে দিয়েছিল তারা আজ আফসোস করে। তোমার জীবনও যদি আজ রিজেকশনে ভরা থাকে, তবে মন খারাপ করো না। বড় কোনো ইতিহাসের জন্ম হওয়ার আগে এরকম অসংখ্য রিজেকশনের মধ্যে দিয়েই যেতে হয়। নিজেকে বলো, আমি একাই 100। তোমার পাশে কেউ না থাকুক, তোমার নিজের ছায়া তো আছে। নিজের শক্তির ওপর ভরসা রাখো। কোনো মানুষের সার্টিফিকেটের ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে না। তুমি কে তা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র তোমার নিজের হাতে। এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। খবরের কাগজ বিক্রি করে যার পড়াশোনার খরচ চালাতে হতো, তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামের সেই ছেলেই একদিন ভারতের মিসাইল ম্যান এবং রাষ্ট্রপতি হয়েছিলেন। তার কি কোনো জাদুদণ্ড ছিল? না, তার ছিল তীব্র শেখার ইচ্ছা আর কখনো না থামার মানসিকতা। তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। আজ থেকে নিজের ঘুমকে হারাম করে দাও যতক্ষণ না তোমার স্বপ্ন সত্যি হচ্ছে। যদি তোমার লক্ষ্য তোমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না, তবে বুঝে নিও তুমি সঠিক পথে আছো। সহজ রাস্তার খোঁজ করা বন্ধ করো। সহজ রাস্তায় হেঁটে কেবল সাধারণ হওয়া যায়। অসাধারণ হতে গেলে কাঁটা ভরা পথেই হাঁটতে হবে। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্ত করবে। পাথর তখনই সুন্দর মূর্তিতে রূপ নেয় যখন তার উপর ছেনির হাজারো আঘাত পড়ে। আজ পরিস্থিতি তোমাকে যে আঘাতগুলো দিচ্ছে, সেগুলোকে আশীর্বাদ হিসেবে নাও। এগুলো তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে নিখুঁতভাবে গড়ে তোলার জন্য আসছে। অমিতাভ বচ্চনের কেরিয়ার শুরুর দিনগুলোর কথা ভাবো। অল ইন্ডিয়া রেডিও তাকে রিজেক্ট করেছিল তার গলার আওয়াজের জন্য। বলা হয়েছিল এই কর্কশ গলায় কোনো কাজ হবে না। লম্বা আকৃতির জন্য পরিচালকেরা তাকে সিনেমায় নিতে চাইতেন না। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছিল। কিন্তু তিনি কি অভিনয় ছেড়ে দিয়েছিলেন? না, তিনি লড়াই চালিয়ে গেছেন। আর আজ সেই গলার আওয়াজ শোনার জন্য কোটি মানুষ চাতক পাখির মতো বসে থাকে। তিনি ভারতীয় সিনেমার শাহেনশাহ। একেই বলে বাস্তবতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের রাজত্ব কায়েম করা। তোমাকে আজ যারা খাটো করে দেখছে, তাদের মুখে জবাব মুখে দিও না। তোমার সাফল্যকে এত জোরে আওয়াজ করতে দাও যেন তাদের কান ফেটে যায়। কখনো ভেবেছ কেন কিছু মানুষ ইতিহাস তৈরি করে আর বাকিরা কেবল সেই ইতিহাস পড়ে হাততালি দেয়? পার্থক্যটা শুধু একটাই, মাইন্ডসেট। যারা ইতিহাস গড়ে তারা নিজেদের সাধারণ ভাবা বন্ধ করে দেয়। তারা বিশ্বাস করে যে তারা স্পেশাল। আজ থেকে তুমিও বিশ্বাস করো যে তুমি এই পৃথিবীতে কোনো এক বিশেষ মিশন নিয়ে এসেছো। তোমার এই জীবনটা হেলায় হারিয়ে ফেলার জন্য নয়। সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফস্টাইল দেখে দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করো। নিজের লাইফস্টাইলকে এমন বানাও যেন অন্যেরা তোমাকে স্ক্রোল করতে বাধ্য হয়। সিলভেস্টার স্ট্যালোনের জীবনের গল্পটা জানো? যখন তিনি রকি সিনেমার স্ক্রিপ্ট লিখছিলেন, তখন তার পকেটে $1 ছিল না। নিজের প্রিয় কুকুরটিকেও পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল ক্ষুধার জ্বালায়। স্টুডিওর পর স্টুডিও ঘুরেছেন স্ক্রিপ্ট নিয়ে, সবাই রিজেক্ট করেছে। কিন্তু তার একটাই শর্ত ছিল, সিনেমায় হিরো তিনিই হবেন। টাকার চরম অভাব থাকা সত্ত্বেও কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি তার শর্তে আপোষ করতে চাননি। অবশেষে তিনি সুযোগ পেলেন এবং রকি সিনেমা অস্কার জিতল। তিনি তার কুকুরটিকে আবার চড়া দামে ফেরত কিনেছিলেন। এই গল্প আমাদের শেখায় যে নিজের স্বপ্নের দাম কখনো সস্তা করতে নেই। নিজের জেদকে টিকিয়ে রাখতে হয় চরমতম সংকটেও। তুমি আজ যে অবস্থানেই থাকো না কেন, সেখান থেকেই শুরু করো। অতীত কি ছিল তা ভুলে যাও। অতীতে কতবার হেরেছো, কত মানুষ তোমাকে ধোঁকা দিয়েছে, কতজন তোমাকে ছেড়ে চলে গেছে, সেসব হিসাব কিতাব ডাস্টবিনে ফেলে দাও। অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নেই, কিন্তু আজ এই মুহূর্ত থেকে কঠোর পরিশ্রম করে নিজের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা তোমার আছে। নিজের ভেতরের কাপুরুষটাকে টেনে বের করো এবং তাকে লাথি মেরে বিদায় করো। তোমার ভেতরে এক বীর লুকিয়ে আছে, তাকে জাগিয়ে তোলো। ড্যাশি মিপেনার ক্রিস গেলের কথাই ধরো, কিংবা ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কথা।
সচিন যখন 16 বছর বয়সে পাকিস্তানের মাঠে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুসের বাউন্সারের রক্তাক্ত হচ্ছিলেন, নাক দিয়ে রক্ত পড়ছিল, তখন সবাই ভেবেছিল এই পিচ্চি ছেলে আর খেলতে পারবে না, তাকে ড্রেসিং রুমে ফিরে যেতে হবে। কিন্তু সচিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ম্যায় খেলেগা, আমি খেলবো। সেই রক্তাক্ত নাক নিয়েই তিনি পরের বলে 4 মেরেছিলেন। এই মানসিকতাটাই হলো চ্যাম্পিয়ন মানসিকতা। পরিস্থিতি তোমাকে রক্তাক্ত করবে, তোমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করতে চাইবে, কিন্তু তোমার ভেতর থেকে যেন একটাই আওয়াজ আসে, আমি খেলবো, আমি মাঠ ছাড়ব না। প্রতিদিন নিজের কাজের মান বাড়াও। যদি তুমি একজন ছাত্র হও, তবে এমনভাবে পড়ো যেন ওই বিষয়ে তোমার চেয়ে ভালো আর কেউ না হতে পারে। যদি তুমি কোনো কাজ করো, তবে তাতে নিজের শতভাগ ঢেলে দাও। সস্তা বিনোদন, আড্ডা, ফালতু প্রেমের পেছনে সময় নষ্ট করা বন্ধ করো। এগুলো তোমার ফোকাস নষ্ট করার জন্য শয়তানের তৈরি করা ফাঁদ। এই ফাঁদে পা দিও না। যখন তুমি সফল হবে, তখন এই সব কিছু তোমার পেছনে লাইনে দাঁড়াবে। কিন্তু এখন যদি এই সব কিছুর পেছনে ছোট, তবে জীবন শেষে দেখবে তোমার হাত শূন্য। কার্নেল স্যান্ডার্সের কথা মনে আছে? কেএফসির প্রতিষ্ঠাতা। 65 বছর বয়সে যখন মানুষ রিটায়ারমেন্ট নিয়ে মৃত্যুর অপেক্ষা করে, তখন তিনি তার ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে দরজায় দরজায় ঘুরেছিলেন। 1009 বার তার রেসিপি প্রত্যাখ্যান করা হয়েছিল। 65 বছর বয়সী একজন বৃদ্ধ যদি 1000 বার রিজেকশন পাওয়ার পরও হাল না ছেড়ে বিশ্বজয় করতে পারেন, তবে তুমি তো তরুণ, তোমার রক্তে তো এখন টকবক করছে তারুণ্যের শক্তি। তুমি কেন সামান্য 2-3টা ব্যর্থতাতেই ভেঙে পড়ছো? তোমার বয়স কোনো বাধা নয়, তোমার পরিস্থিতি কোনো বাধা নয়, বাধা কেবল তোমার মনের ভেতরের ভয়। সেই ভয়কে জয় করো। আজকের পর থেকে তোমার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ থাকবে না। নিজেকে একটা ব্র্যান্ড বানানোর অর্থ হলো নিজের ব্যক্তিত্বকে এমন এক স্তরে নিয়ে যাওয়া যেখানে কোনো নকল বা বিকল্প থাকবে না। ইউনিক হও। তোমার হাঁটা, তোমার কথা বলা, তোমার চিন্তা ভাবনা, সব কিছুর মধ্যে যেন একটা আভিজাত্য থাকে, একটা রাজকীয় ভাব থাকে। আর এই রাজকীয় ভাব কোনো দামি পোশাক বা গাড়ি থেকে আসে না, এটা আসে তোমার আত্মবিশ্বাস আর চরিত্র থেকে। উইল স্মিথের একটা বিখ্যাত উক্তি আছে, যদি তুমি আমার সাথে একটা ট্রেডমিলে ওঠো, তবে দুটো জিনিস ঘটতে পারে, হয় তুমি আগে নেমে যাবে, না হয় আমি ওই ট্রেডমিলের ওপর দৌড়াতে দৌড়াতে মরে যাব। এই লেভেলের ডেডিকেশন চাই। যতক্ষণ না লক্ষ্য অর্জিত হচ্ছে, ততক্ষণ থামা যাবে না। প্রয়োজনে নিঃশেষ হয়ে যাব, কিন্তু মাঠ ছেড়ে পালাবো না। এই জেদটাই তোমাকে সাধারণ মানুষের কাতার থেকে আলাদা করে এক অনন্য উচ্চতায় বসাবে। ভেবে দেখো, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেন। তাদের সেই ত্যাগের মূল্য তোমাকে দিতে হবে। তাদের মুখের দিকে তাকাও, তাদের চোখের ভেতরে লুকিয়ে থাকা আশাগুলোকে বোঝার চেষ্টা করো। তারা মুখ ফুটে কিছু না বললেও তারা চান তাদের সন্তান যেন সমাজে মাথা উঁচু করে বাঁচে। তুমি কি চাও না তোমার সাফল্যের দিনে তোমার মা বাবার চোখে আনন্দের অশ্রু ঝরুক? তারা যেন গর্ব করে বলতে পারেন, হ্যাঁ, এটা আমার সন্তান। সেই দিন কি আনার জন্য হলেও তোমাকে আজ থেকে দিন রাত এক করে খাটতে হবে। ওয়ারেন বাফেটের কথা ধরো। 11 বছর বয়স থেকে তিনি ইনভেস্টিং শুরু করেছিলেন। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি কিন্তু বিলাসী জীবনযাপনের জন্য টাকা কামাননি। তিনি নিজের কাজের প্রতি ভালোবাসার কারণে এই উচ্চতায় পৌঁছেছেন। নিজের কাজকে ভালোবাসো। কাজকে যখন তুমি উপাসনা মনে করবে, তখন ক্লান্তি বলে কিছু থাকবে না। তখন মনে হবে প্রতিটা সেকেন্ড এক একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। তোমার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে সারাক্ষণ নেতিবাচক কথা শোনাবে। তাদের থেকে দূরত্ব বজায় রাখো। বিষাক্ত মানুষ বিষাক্ত সাপের চেয়েও বিপজ্জনক। সাপ কেবল শরীরে কামড়ায়, আর নেতিবাচক মানুষ তোমার আত্মবিশ্বাসে কামড়ায়, যা তোমার আত্মাকে মেরে ফেলে। নিজেকে পজিটিভ শক্তিতে ভরপুর রাখো। প্রতিদিন সকালে উঠে নিজের হাত দুটোকে দেখো আর বলো, এই হাত দুটো দিয়েই আমি আমার ভাগ্য বদলাবো। ডিজনি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনির কথা চিন্তা করো। তাকে তার প্রথম চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে যে তার কোনো কল্পনা শক্তি নেই, নতুন কোনো আইডিয়া নেই। ভাবা যায়, যে মানুষটি মিকি মাউস তৈরি করে দুনিয়ার কোটি কোটি শিশুকে আনন্দ দিয়েছেন, তাকেই বলা হয়েছিল তার কল্পনা শক্তি নেই। ব্যাংকের পর ব্যাংক ঘুরেছেন তিনি ঋণের জন্য। সবাই তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তিনি তার স্বপ্নের ওপর অবিচল ছিলেন। আজ ডিজনি সাম্রাজ্য কতটা বিশাল তার বলার অপেক্ষা রাখে না। তোমার ভেতরের ক্রিয়েটিভিটিকে যদি কেউ আজ মূল্য না দেয়, তবে হতাশ হয়ো না। দুনিয়ার নিয়মই এটা। তারা প্রথমে তোমাকে অবহেলা করবে, তারপর তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তারপর তোমার সাথে লড়াই করবে, আর সবশেষে তুমি জিতে যাবে। নিজের ভেতরের ভয়কে চূর্ণ বিচূর্ণ করে দাও। কিসের ভয় তোমার? হারানোর তো কিছু নেই তোমার কাছে, কারণ তুমি শুরুই করেছো শূন্য থেকে। যার হারানোর কিছু নেই, তার চেয়ে শক্তিশালী আর কেউ হয় না।
তুমি এক মুক্ত সিংহ। খাঁচায় বন্দী হয়ে থাকার জন্য তোমার জন্ম হয়নি। নিজের সাম্রাজ্য নিজেই তৈরি করো। মাইকেল জর্ডান বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি বলেছিলেন, আমি আমার কেরিয়ারে ৯,০০০-এর বেশি শট মিস করেছি, প্রায় ৩০০টি ম্যাচ হেরেছি। ২৬ বার আমার ওপর ভরসা করা হয়েছিল ম্যাচের উইনিং শটটি নেওয়ার জন্য, কিন্তু আমি মিস করেছি। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর সেই কারণেই আজ আমি সফল। ব্যর্থতা কোনো কলঙ্ক নয়, ব্যর্থতা হলো সাফল্যের সুড়ঙ্গের প্রবেশদ্বার। যত বেশি ব্যর্থ হবে, তোমার অভিজ্ঞতার ঝুলি তত ভারী হবে, আর সেই অভিজ্ঞতাই তোমাকে একদিন নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছে দেবে। আজ থেকে কোনো কমপ্লেন করবে না। গরম বেশি, লাইট নেই, বই নেই, টাকা নেই, এইসব অজুহাত দেওয়া বন্ধ করো। যখন মানুষ কিছু করার জন্য সত্যিই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন কুপি জ্বালিয়েও সে পড়াশোনা শেষ করে দেশের শীর্ষস্থানে পৌঁছায়। লুই ব্রেইলের কথা ভাবো। ছোটবেলায় এক দুর্ঘটনায় 2 চোখ অন্ধ হয়ে গেছিল তার, কিন্তু তিনি দমে যাননি। তিনি অন্ধদের পড়ার জন্য ব্রেইল পদ্ধতি আবিষ্কার করলেন। যিনি নিজে চোখে দেখতে পেতেন না, তিনি কোটি কোটি অন্ধ মানুষের চোখের আলো হয়ে উঠলেন। তোমার তো চোখ আছে, হাত পা আছে, সুস্থ একটা মস্তিষ্ক আছে, তবে তুমি কেন পারবে না? তোমার অজুহাতগুলো আসলে তোমার নিজের তৈরি করা দেওয়াল, যা তোমাকে খাঁচায় বন্দি করে রাখছে। এই দেওয়াল ভেঙে বেরিয়ে এসো। প্রতিটি দিনকে এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ সুযোগ। কালকের ওপর কোনো কাজ ফেলে রেখো না। কাল থেকে করব, এই শব্দটাই অলসদের ধ্বংসের মূল কারণ। যা করার আজ থেকেই করো, এই মুহূর্ত থেকেই করো। তোমার চিন্তা ভাবনা বদলে ফেলো, দেখবে তোমার জীবন বদলে যাবে। তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে ওঠো। নিজেকে যদি দুর্বল ভাবো, তবে তুমি দুর্বলই থাকবে। আর নিজেকে যদি এক অপরাজেয় যোদ্ধা ভাবো, তবে মহাবিশ্বের কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। নিক হুইচিচের কথা নিশ্চয়ই শুনেছ, যার 2 হাত নেই, 2 পা নেই। জন্ম থেকেই তিনি প্রতিবন্ধী। আমাদের সামান্য হাত পায়ে ব্যথা হলে আমরা কত কান্নাকাটি করি, আর সেই মানুষটির 4টে অঙ্গের একটিও নেই। অথচ তিনি আজ বিশ্বের অন্যতম সেরা মোটিভেশনাল স্পিকার। তিনি সাঁতার কাটেন, সার্ফিং করেন, ফুটবল খেলেন। তার জীবন কি আমাদের থাপ্পড় মেরে শেখায় না যে শারীরিক বা বাহ্যিক কোনো প্রতিবন্ধকতা আসল প্রতিবন্ধকতা নয়? আসল প্রতিবন্ধকতা হলো মনের ভেতরের পঙ্গুত্ব। তোমার মনকে পঙ্গু হতে দিও না। মনকে বলো, আমি সব বাধা চূর্ণ করে এগিয়ে যাব। কঠোর পরিশ্রমের কোনো শর্টকাট নেই। যারা তোমাকে রাতারাতি সফল হওয়ার স্বপ্ন দেখায়, তারা ভণ্ড। লিফট দিয়ে হয়তো ওপরে ওঠা যায়, কিন্তু লিফট যে কোনো সময় নষ্ট হতে পারে। কিন্তু সিঁড়ি বেয়ে যদি তুমি ওপরে ওঠো, তবে তোমার পায়ের পেশি শক্ত হবে, তোমার অভিজ্ঞতা বাড়বে, এবং তুমি ওপরের উচ্চতাটা উপভোগ করতে পারবে। প্রতিটি সিঁড়ি ভাঙার কষ্টকে উপভোগ করো। এই কষ্টটাই তোমাকে একদিন মহানায়ক বানাবে। ইলন মাস্কের জীবনের দিকে তাকাও। যখন স্পেস এক্সের প্রথম 3টি রকেট পরপর ব্লাস্ট হয়ে গেল, তিনি তখন দেউলিয়া হওয়ার পথে। তার সমস্ত পুঁজি শেষ। মিডিয়া তাকে নিয়ে ট্রোল করছিল। বড় বড় রকেট বিজ্ঞানীরা বলছিলেন, মাস্কের এই প্রজেক্ট স্রেফ বোকামি। কিন্তু ইলন মাস্ক কি করেছিলেন? তিনি তার শেষ সম্বলটুকু বাজি ধরে 4র্থ রকেটটি উৎক্ষেপণ করেছিলেন, এবং সেটি সফল হয়েছিল। আজ নাসাও তার ওপর নির্ভর করে। একেই বলে ঝুঁকি নেওয়ার সাহস আর নিজের জেদের ওপর চরম বিশ্বাস। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তবে তোমাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে ঝুঁকি নিতেই হবে। আরাম আয়েশে থেকে কখনো ইতিহাস গড়া যায় না। নিজের একটা রুটিন তৈরি করো এবং তা কঠোরভাবে মেনে চলো। তোমার মন চাইবে ঘুমোতে, মন চাইবে গেম খেলতে, মন চাইবে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু সেই মুহূর্তে মনকে শাসন করার দায়িত্ব তোমার। মনকে বলো, এখন খাটবো, জীবনের বাকি সময়টা রাজত্ব করব। নিজেকে শান্ত সমুদ্রের মতো ধীর স্থির রাখো, কিন্তু ভেতরে সুনামির মতো শক্তি সঞ্চয় করো। যখন শান্ত থাকবে, তখন লোকে ভাববে তুমি দুর্বল, কিন্তু যখন তুমি তোমার কাজ দিয়ে পারফর্ম করবে, তখন যেন চারপাশ কেঁপে ওঠে। হেনরি ফোর্ডের কথা মনে করো। প্রথম 2টি গাড়ি তৈরির কোম্পানি তার দেউলিয়া হয়ে গেছিল। তার বয়স যখন 40 বছর, তখন তিনি ফোর্ড মোটরস প্রতিষ্ঠা করেন এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিপ্লব আনেন। তিনি বলতেন, তুমি যদি ভাবো তুমি পারবে, কিংবা তুমি যদি ভাবো তুমি পারবে না, উভয় ক্ষেত্রেই তুমি সঠিক। তার মানে সবকিছু নির্ভর করছে তোমার নিজের বিশ্বাসের ওপর। আজ যদি তুমি মনে মনে বিশ্বাস করে নাও যে তুমি পারবে, তবে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী পথ খুঁজতে শুরু করবে। আর শুরুতেই হাল ছেড়ে দাও, তবে হাজারো সুযোগ আসলেও তুমি তা হাতছাড়া করবে। কোনো কাজকে ছোট মনে করবে না। আজ তুমি যেখানেই আছো, সেখান থেকেই তোমার সেরাটা দাও। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ধীরুভাই আম্বানি একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। তিনি শুধু পেট্রোল পাম্পের কর্মী হয়েই জীবন পার করতে চাননি,
তিনি রাতে ব্যবসার বই পড়তেন, সুযোগের সন্ধান করতেন এবং অবশেষে রিলায়েন্স সাম্রাজ্য খাড়া করেছিলেন। তোমার আজকের অবস্থান তোমার শেষ গন্তব্য নয়, এটা কেবল তোমার যাত্রা শুরুর একটা স্টেশন মাত্র। চোখের সামনে একটা লক্ষ্য স্থির করো, সেই লক্ষ্যটাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নাও। তোমার প্রতিটি শ্বাস, তোমার প্রতিটি চিন্তা যেন সেই লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। যখন তুমি কোনো জিনিসের পেছনে নিজের জান প্রাণ ঢেলে দেবে, তখন পুরো মহাবিশ্ব তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করবে। একেই বলে ল অফ অ্যাট্রাকশন। কিন্তু তার জন্য আগে তোমার নিজের আকাঙ্ক্ষা ততটা তীব্র হতে হবে। মোহাম্মদ আলী, বক্সিংয়ের কিংবদন্তি, তিনি বলতেন, আমি ট্রেনিংয়ের প্রতিটি মিনিট ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলতাম, এখন কষ্ট করো এবং বাকি জীবনটা একজন চ্যাম্পিয়ন হিসাবে বাঁচো। চ্যাম্পিয়নরা স্পেশাল কিছু করে না, তারা সাধারণ কাজগুলোই অসাধারণ একাগ্রতার সাথে প্রতিদিন করে। যখন তোমার প্র্যাকটিস করতে ভালো লাগবে না, যখন তোমার পড়তে ইচ্ছে করবে না, তখনই ভাববে এই সময়টাই হলো নিজেকে বাকিদের চেয়ে এগিয়ে নেওয়ার আসল সময়। কারণ অলসরা এখন ঘুমোচ্ছে আর তুমি জেগে তোমার ভবিষ্যৎ গড়ছো। বাস্তব উদাহরণ চারপাশে ছড়িয়ে আছে। সুধীরঞ্জন রায় থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা প্রত্যেকেই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন নিজের দেশের মানুষের স্বাধীনতার জন্য। 27 বছর এক অন্ধকার প্রকোষ্ঠে কাটানো কি মুখের কথা, কিন্তু তার ভেতরের আদর্শ এবং জেদ তাকে বাঁচিয়ে রেখেছিল, এবং তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে বর্ণবাদের অবসান ঘটিয়েছিলেন। তোমার ভেতরের আদর্শকে কখনো মরতে দিও না, নিজের সততা আর নিষ্ঠাকে ধরে রাখো। নিজেকে আজ থেকেই একটা ব্র্যান্ড হিসাবে বিবেচনা করো। একটি ব্র্যান্ড কখনো সস্তায় বিক্রি হয় না। একটি ব্র্যান্ডের নিজস্ব মান থাকে, নিজস্ব নিয়ম থাকে। তোমার লাইফেও কিছু কঠোর নিয়ম তৈরি করো। সবাইকে নিজের জীবনে প্রবেশ করতে দিও না। সবার সাথে সস্তায় আড্ডা দেওয়া বন্ধ করো। নিজের সময়ের মূল্য দাও। সময়ই একমাত্র সম্পদ যা একবার চলে গেলে কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা যায় না। যারা তোমার সময়ের মূল্য বোঝে না, তাদের জীবন থেকে লাথি মেরে বের করে দাও। হাল ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ কাজ, কাপুরুষেরা এটাই করে। কিন্তু তুমি তো কাপুরুষ নও, তুমি একজন যোদ্ধা। আর যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। হয় তারা জয়ী হয়, না হয় বীরের মতো লড়তে লড়তে শহীদ হয়। কিন্তু মাঝপথে অসমর্পণ তাদের রক্তে থাকে না। নিজের রক্তের দিকে তাকাও। তোমার ধমনীতে যে রক্ত বইছে তা কোনো গোলামের রক্ত নয়, তা এক স্বাধীন, মুক্ত এবং বিজয়ী আত্মার রক্ত। আজকের এই কথাগুলো বুকে গেঁথে নাও। যখনই মন খারাপ হবে, যখনই পরিস্থিতি তোমাকে চেপে ধরবে, এই কথাগুলো নিজের কানে বাজাবে। নিজেকে মনে করিয়ে দেবে, আমি থামার জন্য আসিনি, আমি জিততেই এসেছি। যত ঝড় আসুক, যত কষ্ট হোক, বাস্তবতাকে আমি নিজের হাতে পরিবর্তন করবই।